আসসালামু আলাইকুম। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আজকের এই ক্লাসটি রাইট ফর্মস অফ ভার্বস এর উপরে নেওয়া হবে, এই গ্রামার পার্টটার উপরে। আপনাদের কিন্তু এটার উপরে ইংলিশ সেকেন্ড পার্ট যেটা, সেখানে কিন্তু কোয়েশ্চেন রয়েছে। সো এই একটা ক্লাস যদি আপনারা ভালোভাবে করেন, আশা করছি আপনাদের সেখানকার প্রশ্নগুলো আপনারা উত্তর দিতে পারবেন। সো দেরি না করে আপনারা প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন, যাতে করে অনেক তথ্য আপনারা নিতে পারেন। আর ক্লাসটা রিয়েলি ভেরি, ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। সো একটু সিরিয়াস মুডে বসবেন। আর আরেকটা কথা বলে দিই, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মূল ক্লাসে। উপরে দেখতে পাচ্ছেন রাইট ফর্মস অফ ভার্বস। আমরা ম্যাজিক রুলস হিসেবে এখানে বেশ কয়েকটি রুলস দিয়েছি। তো শুরুতেই আমি একটু দেখাতে চাই। মনে রাখবেন, V1 বলতে এখানে ভার্বের বেস ফর্মটা বোঝানোর চেষ্টা হচ্ছে, V2 ভার্বের পাস্ট ফর্ম, V3 ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, এন্ড হচ্ছে V4 মানে হলো ভার্বের সাথে আইএনজি। এর ভেতরে অনেক জায়গায় এরকম V3 V4 V2 এভাবে দেওয়া থাকবে, যাতে করে এই উপরের এই চারটা আপনার মনে থাকলে নিচের এই ভেতরে যেগুলো দেওয়া থাকবে সেগুলো বুঝতে অসুবিধা না হয়। তো শুরুতেই দেখেন ১ নাম্বার যে রুলসটা দিয়েছি সেটি হচ্ছে 2 প্লাস V1, এটাকে ইনফিনিটিভ বলা হয়। সো 2 প্লাস V1 টা থাকলে আপনারা সবসময় মনে করবেন যে 2 এর পরে আপনারা যেই বেস ফর্মটা থাকবে। আরো একটা কথা বলি, রাইট ফর্ম অফ ভার্বসে আপনাদের যে এই যে ব্র্যাকেটের মধ্যে যেই ভার্বটা দেওয়া থাকে সবসময় মনে রাখবেন সেটা V1 এ দেওয়া থাকে। কিসে দেওয়া থাকে? V1 মানে বেস ফর্মে দেওয়া থাকে। ওকে, সো 2 এর পরে সবসময় V1 টাই বসবে। তাহলে কি এখানে চেঞ্জ করার দরকার নাই। রিড আছে, জাস্ট রিডটাকেই শূন্যস্থানে আপনি বসিয়ে দিবেন, তাহলে আপনার উত্তর ওকে। সো আমরা এক্সাম্পলটা একটু দেখি। আই লাভ টু ড্যাশ, পরে দেখেন ব্র্যাকেটে রিড লেখা ছিল বুকস। এখন আমরা কি করব? আমরা যেহেতু জানি 2 এর পরে কি বসবে? V1 বসবে। সো সেই অনুপাতে এখানে রিড আছে, রিড এমনিতেই V1 এ আছে, জাস্ট ওইটা আমরা শূন্যস্থানে বসিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন 2 নাম্বার যেটা, সেখানে দেখেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ৩ টা আপনারা বাক্যের ভেতরে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড পান এবং তারপরে যদি শূন্যস্থান থাকে, তাহলে অবশ্যই যে ভার্বটা ব্র্যাকেটে দেওয়া থাকবে সেটা আপনারা V3 তে ব্যবহার করবেন। সেটার পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে হবে। ওকে? সো একটা এক্সাম্পল আমরা দিতে পারি। এখানে দেখেন হি হ্যাজ ড্যাশ রাইট আ লেটার। সো এখানে আমরা রাইট, এটা হচ্ছে ভার্ব পেয়েছি, তাই না? আর এই পাশে দেখেন শূন্যস্থানের আগে হ্যাজ আছে। এই যে লাল অংশ করা আছে, এটা মনে করেন শূন্যস্থান, হ্যাঁ? তো এই যে হ্যাজ থাকার ফলে হ্যাজের পরে আমরা যেটা বসাবো সেটা কি হবে? V3। তার মানে রাইটের V3 ফর্মটা এখানে বসাইতে হবে। তাহলে আমরা বসেছি হি হ্যাজ রিটেন আ লেটার। ওকে, বুঝাতে পেরেছি। এবারে দেখেন ৩ নাম্বার যেটা, এখানে দেখবেন প্রেপোজিশন প্লাস V4 মনে রাখতে হবে। প্রিপোজিশনের সাথে মানে এর পরে যদি ভার্ব হয় তাহলে সেটা আইএনজি যুক্ত হবে। কি হবে? যদি প্রিপোজিশনের পরে শূন্যস্থান থাকে রাইট ফর্ম অফ ভার্বসে, তাহলে এর যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। সো এক্সাম্পলে আমরা আসি। হি গোস টু স্কুল ফর, এরপরে ধরেন শূন্যস্থান দেওয়া আছে, তারপরে ব্র্যাকেটে দেওয়া আছে ভার্বটা প্লে ক্রিকেট। সে স্কুলে গেল ক্রিকেট খেলার জন্য। সো হি গোস টু স্কুল ফর, ফরটা কি? প্রিপোজিশন না? সো প্রিপোজিশন হওয়ার ফলে এখন এই যে প্লে ভার্বটা দেওয়া আছে, আমরা এখানে কি বসাবো? প্লে এর আইএনজি ফর্মটা বসাবো, মানে প্লেইং। উত্তরটা হচ্ছে প্লেইং। ওকে, এবার ৪ নাম্বারে আসি। মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারি কি? দেখেন ক্যান, কুড, শ্যাল, শুড, এই যে এখানে লিখে দিয়েছি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আরও আছে। সো এইগুলো একটু বেশি প্রচলিত, তার জন্য এগুলো দেওয়া হয়েছে। এইগুলা যদি থাকে এবং তারপরে শূন্যস্থান থাকে রাইট ফর্ম অফ ভার্বস করার সময়, তাহলে সেখানে অবশ্যই ভার্বের V1 বসবে, মানে ব্র্যাকেটে যে ভার্ব আছে সেটাই বসায় দিবেন। ওকে, জাস্ট এই কয়েকটা একটু মাথায় রাখবেন। এগুলো যদি থাকে এবং এরপরে যদি শূন্যস্থান হয়, তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে শূন্যস্থানে ওই ভার্বটাই বসিয়ে দিবেন, তাহলে উত্তর ওকে। ৫ নাম্বারটা দেখেন, এখানে V3 প্লাস বাই, তাই না? এখানে বাইটা মানে বাইয়ের পূর্বে V3 হবে, এটা একটু মাথায় রাখতে হবে। যেমন আমরা প্যাসিভ ফর্ম যখন করতে যাই, তখন অ্যাক্টিভ প্যাসিভ করার ক্ষেত্রে কিন্তু বাইটা থাকে শেষের দিকে, তাই না? সো ওই বাই যদি আপনি কখনো পেয়ে যান, যেমন এই জায়গাতে আপনারা দেখতে পাবেন, এই যে এটা এই এক্সাম্পলটাতে আপনারা একটু খেয়াল করেন। দ্য লেটার ইজ ড্যাশ রাইট বাই মি। এখানে বাই দেওয়া আছে না? শেষে কি বাই মি দেওয়া আছে না? তো আমাদের এই রুলসটা কি বলে? দেখেন V3 তারপরে বাই হবে। তার মানে কি শেষে যদি বাই থাকে, শূন্যস্থানের পরেই যদি বাই থাকে, তাহলে আমরা শূন্যস্থানে রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে অবশ্যই V3 ব্যবহার করব। মনে থাকবে? রাইট ফর্ম অফ ভার্বস করার ক্ষেত্রে শূন্যস্থানের পরেই যদি বাই দেখতে পাই, তাহলে শূন্যস্থানে আমরা V3 ব্যবহার করব। আচ্ছা, এবার ৬ নাম্বার নিয়মে আমরা আসি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, এখন এখানে কথা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাদে অন্য কোনো সেন্টেন্স হওয়া যাবে না। বুঝে গেছে? যে সেন্টেন্সটা থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হইতে হবে। মানে সেটা নিয়মিত করা হয়, এরকম অর্থ বুঝাবে ওই বাক্যটা দিয়ে, এই ধরনের কাজ বুঝাবে ওই বাক্যটা দিয়ে, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে গণ্য করব, হ্যাঁ? তো এই প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্যে, তো শুরুতে আরেকটু বুঝিয়ে বলি। আপনি প্রেজেন্ট ইনডিফিনিট যে একটা বাক্য আছে, এটা আপনি কিভাবে বুঝবেন? ধরে নেন এই যে আমরা এক্সাম্পলের একটা বাক্য দিয়েছি না, শি হেল্পস আদার্স। আপনি মাথায় রাখবেন, একটা বাক্যের ভিতরে যদি আপনি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো না পান, ঠিক আছে? উইল, শ্যাল, ক্যান, কুড এগুলা না পান, হ্যাঁ? তাহলে আপনি মনে করবেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। সোজা কথা বুঝতে পেরেছেন? এবং আরেকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে,
যদি সেটা পাস্টে আছে কিনা এটা একটু খেয়াল করার জন্য আপনাকে পুরো প্যাসেজ, আপনাদের তো প্যাসেজ আকারে থাকবে, পুরো প্যাসেজটা একটু পড়লে আপনি বুঝতে পারবেন যে এই গল্পটা বা যে প্যাসেজে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আসলে পাস্টের কথা বলছে নাকি প্রেজেন্টের কথা বলছে। হ্যাঁ, তো এমনিতেই যদি আপনি চান যে একটা বাক্যের ভিতরে এটা কি প্রেজেন্টে আছে কিনা পাস্টে আছে কিনা, যেমন আমি এই বাক্যটাই দিয়েছি, এই বাক্যটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? এখানে আমরা বুঝতে পারবো যে দেখেন এখানে পাস্টের কোনো ইন্ডিকেটর এখানে নাই, যেমন ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ এগুলো আছে নাই। এই জন্য আমরা বুঝবো যে এখানে এটা পাস্টের নয়। তারপরে আবার আরেকটা ইন্ডিকেটর কি আমরা বুঝেছি, সেটা হচ্ছে অক্সিলারি যেগুলো আছে, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো সহ অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কি আছে এখানে? নাই। তার মানে কি এটা প্রেজেন্টের আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। ওকে, অ্যামিজার যদি থাকে তাও কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়, বাট প্রেজেন্ট টেন্সে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়। তো আমরা অত ডিটেলসে যাব না, আমরা মাথায় রাখবো যদি বাক্যের ভিতরে আমরা অক্সিলারি ভার্বগুলো না পাই, অক্সিলারি ভার্ব না পেলেই আমরা মনে করব সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিটে আছে সেটা দেখার জন্য একটু পুরো প্যাসেজটা একবার পড়ে নিলে আমরা বুঝতে পারবো যে যে গল্পটা বলা হচ্ছে সেটা আসলে কোন মানে টেন্স থেকে বলা হচ্ছে আর কি, তখন আপনাদের জন্য ইজি হবে। ওকে, সো সেই ক্ষেত্রে কি হবে, বাক্যটা হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট। এই বাক্যে দেখুন সাবজেক্টটা কোনটা, এই যে শি, এই সাবজেক্টটা কি হতে হবে, সাবজেক্ট থার্ড পারসন হওয়া লাগবে। থার্ড পারসন, থার্ড পারসন এখন কি কি এটা একটু মাথায় রাখতে হবে। থার্ড পারসনগুলো হচ্ছে দেখেন আই, উই, ইউ, ঠিক আছে, আই, উই, ইউ বাদ দিয়ে, এই তিনটা বাদ দিয়ে যত কিছু আছে পারসন সবগুলোকে আমরা থার্ড পারসন ধরবো। মনে থাকবে আই, উই, ইউ এই তিনটা বাদ দিয়ে যতগুলো পারসন রয়েছে সবগুলোকে আমরা থার্ড পারসন ধরবো। ওকে, তাহলে দেখেন পার্সনের ব্যাপারটাও গেল, থার্ড পারসন হওয়া লাগবে বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হইতে হবে, সাবজেক্টটাকে থার্ড পারসন হওয়া লাগবে, প্লাস সিঙ্গুলার হইতে হবে। সিঙ্গুলার কি, সিঙ্গেল মানে কি একজন, তো সেখান থেকে মনে রাখবেন সিঙ্গুলার মানে হলো একটা বা একজনকে বোঝায় এরকম হইতে হবে, একক হতে হবে। হ্যাঁ, মানে একজন বোঝাবে সেটা হলেই সেটাকে বলবো আমরা সিঙ্গুলার। একের অধিক মানে দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 600 জন যতগুলাই হোক সেগুলো হয়ে যাবে প্লুরাল। ওকে, সো কি হওয়া লাগবে, সিঙ্গুলার হওয়া লাগবে। হলে কি হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এবার আসেন, এটা কিন্তু খুবই ইজি একটা রুল এবং খুবই কমন একটা রুল, বাট এই একটা জায়গাতেই ভুল করে। এবং একটা খুবই ভালো কথা বলে রাখি, আপনাদের এই রাইট ফ্রম ভার্বসের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, আপনাদের যে গ্রামার গাইডটা রয়েছে সেখানে যে একটু খেয়াল করলে দেখবেন এই একটা রুলসের ভেতরেই মোটামুটি যতগুলো আছে তার ভিতরে ম্যাক্সিমামগুলো আপনার 5টা থাকে, তো 5টার ভিতরে আপনি দেখবেন 3-4টা এর ভিতরেই পড়ে গেছে এই একটা রুলসের মধ্যে। সো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, তাই না? যতই এটা কমন হয়ে থাক, একটু বুঝতে একটু ভুল করলে আপনি উত্তরটা ভুল করে ফেলবেন। সো এই ক্ষেত্রে আমরা এখন দেখব, এখানে দেখি দেখেন শি হেল্পস আদার্স, এখানে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তারপরে সাবজেক্ট শি, এটা হলো থার্ড পারসন, কারণ আই, উই, ইউ এর মধ্যে এটা নয়, আই, উই, ইউ এর বাহিরে এটা, সো এটা থার্ড পারসন। এবং শি বলতে সে বোঝাচ্ছে, মানে একজনকে মিন করছে, সো এটা সিঙ্গুলার। তার জন্য কি হবে, এরপরে যে ভার্বটা বসবে সেটার সাথে এস বাই এস যুক্ত হবে। সো হেল্প আছে, হেল্পের সাথে আমরা জাস্ট এস যুক্ত করে দিব, হেল্পস, আমাদের উত্তর হয়ে গেল। ওকে, তারপরে আমি আমি আরো বলতে পারি রবি ড্যাশ গো টু স্কুল। আমি যদি এটা বলি তাহলে কি হবে, দেখেন তো একটু লিখে দিচ্ছি, রবি এই যে দেখেন এখানে একটা কথা খেয়াল করেন, সেখানে রবি লিখছি না, প্রথমে আমাদের দেখতে হবে এখানে কি পাস্টের কোনো ইন্ডিকেটর আছে, ইয়েস্টারডে বা লাস্ট উইক, লাস্ট ডে এরকম কিছু আছে, নাই। এবং এখানে কি কোনো অক্সিলারি আছে, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলা নাই। তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিটের একটা টেন্স। এবার গো টু স্কুল, এটা দেখলেও বুঝতে পারবো মানুষ স্কুলে কি নিয়মিত যায় না, এই কাজটা তো আমরা নিয়মিত করি তাই না ছোটরা। সো সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আরো জোরালোভাবে প্রমাণিত হলো। এবার দেখবো আমরা এই সূত্রটা মেলে কিনা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাক্যটা ওকে মেনে নিলাম। এবার সাবজেক্টটার দিকে তাকাবো, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হওয়া লাগবে। তাহলে দেখেন রবি কি আই, উই, ইউ এর মধ্যে পড়ে নাকি এগুলোর বাহিরে, অবশ্যই বাহিরে, সো এটা কি থার্ড পারসন। এন্ড রবি দিয়ে কি অনেকগুলো রবিকে বোঝাচ্ছে নাকি একটা, একটা রবিকে বোঝাচ্ছে, সো এটা সিঙ্গুলার। তাহলে কি হবে, গো আছে, এখানে উত্তর কি হবে বলেন তো, গোজ। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন উত্তরটা কি হবে, উত্তরটা হবে গোজ। কেন, এই যে এটা থাকলে কি হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, সো গো এর সাথে ইএস আমরা যুক্ত করে দিব। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার দেখেন নিচে আরেকটা দিয়েছি 7 নাম্বারটাতে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি, দেখেন এটাও একটু মনে রাখবেন, উপরেরটারই বিপরীত এইটা। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেখানে সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে, এনি প্লুরাল নাউন, এনি প্লুরাল নাউন বলতে এখানে কি বোঝাচ্ছে, যেমন হইতে পারে টেবলস, অনেকগুলা টেবিল তাই না, বুকস, অনেকগুলা বুকস তাই না, এগুলো কিন্তু প্লুরাল নাউন। বুক কি নাম না, এটা হলো একটা কি বই, বুক মানে কি বই, এটা একটা নাম। সো এনি প্লুরাল নাউন, তাহলে বুকস বললে কি সেটা প্লুরাল হয়ে গেল না, শুধু যদি বুক বলি তাহলে কি একটা বই। হ্যাঁ, আর বুকস বললে অনেকগুলো বই। সো সেই রকম এনি প্লুরাল নাউন যদি হয় তাহলে কি হবে, দেখেন মনে রাখবেন, এই কয়েকটা একটু মুখস্থ রাখবেন। আই, উই, ইউ, দে সাথে এনি প্লুরাল নাউন, যদি এই কয়েকটার ভিতরে কোনোটা যদি সাবজেক্টে থাকে, তাহলে একটু সাবজেক্টের দিকে তাকিয়ে দেখি, দেখেন এখানে কি আই, উই, ইউ, দে, এনি প্লুরালের মধ্যে এখানে আছে না, দে আছে না, এখানে পাইছি কিনা। তো এটা থাকলে কি হবে, হয় তাহলে ব্র্যাকেটের ভার্বটিই হয়।
তার মানে কি, যদি এগুলো আমরা পাই, এই কয়টা, এই যে এইটুকু মাথায় রাখবেন, এটুকু যদি আমরা পাই তাহলে ব্র্যাকেটে যেটা দেওয়া আছে ওইটাই বুঝবে। ওকে, হেল্প হেল্প দেওয়া আছে না, হেল্পই হবে। ক্লিয়ার? এই যে উপরের 6 নাম্বারটার একদমই বিপরীত হলো এইটা, 6 এর বিপরীতটাই হচ্ছে এই 7 নাম্বারটা। ক্লিয়ার? ওকে। সো এবার আসেন 8 নাম্বার রুলস। এখানে দেখেন দেয়ার এর পরে ভার্ব সিঙ্গুলার বসে যদি এর পরের সাবজেক্ট সিঙ্গুলার হয়। হ্যাঁ, আবার দেয়ার এর পরে ভার্ব প্লুরাল বসে যদি এর পরের সাবজেক্ট প্লুরাল হয়। তা আমরা একটু উদাহরণের মধ্য দিয়ে আসি। এখানে একটু খেয়াল করবেন, দেখেন এই যে এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছি দেয়ার, তাহলে কি কি বলেছি, দেয়ারের পরে, তাহলে দেয়ারের পরে এই যে এখানে ইজ লেখা আছে না, এখানে হলো গ্যাপটা রয়েছে, ঠিক আছে, ওই ব্ল্যাঙ্ক অপশনটা বা জায়গাটা এখানে রয়েছে, পাশে দেখেন বি লেখা আছে। আপনারা মনে রাখবেন ব্র্যাকেটের ভিতরে যদি বি থাকে, হ্যাঁ মনে থাকবে, ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে তাহলে মনে করবেন এর ভিতরে কি কি থাকে, বি থাকলে এর ভিতরে থাকবে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, মনে থাকবে। সো আমাদের নিশ্চিতটা লাগবে না, আমরা জাস্ট মনে রাখবো অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার। যদি ব্র্যাকেটে কখনো আমরা বি দেখি তাহলে মনে রাখবো এই বিটাকে ভাঙলে বের হবে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার। ওকে, আচ্ছা। তো এখানে আমরা বলেছি দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার বসে, মানে সিঙ্গুলার ভার্ব কি, ইজ একজনের ক্ষেত্রে বসে, এম একজনের ক্ষেত্রে বসে, ওয়াজ একজনের ক্ষেত্রে বসে, কিন্তু আর আর কিন্তু দুইজনের ক্ষেত্রে বা একের অধিক মানুষের ক্ষেত্রে বসে, প্লুরালের জন্য বসে। আবার অয়ার একের অধিক মানুষের জন্য বা প্লুরালের ক্ষেত্রে কিন্তু বসে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার বসবে, মানে দেয়ারের পরে ইজ অথবা ওয়াজ অথবা এম বসবে কখন, কি দেখে, এই যে এই গ্যাপের পর যে নাউনটা দেওয়া থাকবে, যেমন দেখেন এখানে এ কিং লেখা আছে না, তাহলে এ কিং মানে কি, একটা রাজা না, একটা রাজা তো একজনই বুঝাচ্ছে, সিঙ্গুলার না। সো এই রাজা যেহেতু একটা সিঙ্গুলার, সেহেতু এখানে ভার্বটাও কি দিব আমরা, সিঙ্গুলার, ইজ বসাবো, ঠিক আছে। অথবা যদি আমরা দেখি আমাদের যে কোশ্চেনটা, সেটার পুরো প্যাসেজটা পাস্ট ফর্মে লেখা, তখন আমাদের এখানে ওয়াজ বসাতে হইতো। হ্যাঁ, যদি আমরা মনে করি যে এটা প্রেজেন্ট ফর্মে লেখা, সো আমরা এখানে ইজ বসিয়ে দিব, ঠিক আছে। কখন বসাবো এটা বলেন তো, যদি বি ব্র্যাকেটে থাকে তখন, মনে থাকবে। আচ্ছা, আর পরে আরেকটা দেখি, দেয়ারের পরে ভার্ব প্লুরাল হবে যদি সাবজেক্ট প্লুরাল হয়। তার মানে কি, যে দেয়ার আছে, দেয়ারের পরে আর বসছে, কেন বসছে, দেখেন 4 অ্যাপলস। সো এখানে আমরা কি বলেছি, 4টা আপেল যদি হয় তাহলে কি, এটা কি প্লুরাল বোঝাচ্ছে না, 4টা আপেল, একের অধিক না। সো এইটা যেহেতু প্লুরাল, এই যে দেয়ারের পরের সাবজেক্টটা, সাবজেক্ট বলবো না আমি, আর কি এখানে আসলে নাউন বললে বেটার শোনাবে। ঠিক আছে, এখানে সাবজেক্টটা না বলে নাউন বলবো আমরা। হ্যাঁ, তো এই নাউনটা কি, এখানে যখন দেখেন আপনি এই নাউনটা, এখানে আপনি খেয়াল করবেন যে আচ্ছা এটাকে আর একটু ছোট করে দিই। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এবার দেখা যায় তাই না, এটাকে আর একটু টেনে দিই। হ্যাঁ, এই যে দেখেন নির্দেশ করছে কি, দেয়ার আছে, দেয়ারের পরে আর বসছে কেন, 4 অ্যাপলস, এটা হচ্ছে কি প্লুরাল নাউন, এখানে আছে আপেল, এটা হলো একটা নাম, এবং 4 অ্যাপলস মানে কি অনেকগুলো আপেল, সেই ক্ষেত্রে এখানে আর বসাইতে হয়েছে। হ্যাঁ, কারণ বলেছি প্লুরাল যদি হয় তখন আর অথবা ওয়ার বসবে। হ্যাঁ, প্রেজেন্ট হলে আর, পাস্ট হলে ওয়ার। আর এই যে এখানে দেখেন আবার কি বলেছি, যদি এর পরের যে ইয়াটা, নাউনটা, সেটা যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে কি বসবে, সিঙ্গুলার যদি হয়ে থাকে তাহলে কিন্তু এম অথবা ইজ অথবা ওয়াজ বসবে। ওকে, সো এ কিং এটা হলো সিঙ্গুলার। আশা করি বুঝাইতে পেরেছি। ওকে, এবারে আমরা একটু নিচের দিকে আসি। এখানে দেখেন 9 নাম্বার রুলস, এভরিবডি, এভরিওয়ান, ইজ, ওয়ান অফ দ্য, এগুলা সিঙ্গুলার, তাই বি থাকলে ইজ অথবা ওয়াজ বসবে, আর মেইন ভার্ব থাকলে এস বা ইয়েস বসবে। ঠিক আছে, দেখেন কি দুইটা কথা বলা হয়েছে এখানে, এই যে এই কয়টা একটু মাথার মধ্যে নিয়ে নেবেন, হ্যাঁ মুখস্থ করে ফেলবেন। এভরিবডি, এভরিওয়ান ইজ ওয়ান অফ দ্য, এভরিবডি, এভরিওয়ান ইজ ওয়ান অফ দ্য, এগুলো যদি থাকে তাহলে ইজ অথবা ওয়াজ বসবে, ইজ অথবা ওয়াজ বসবে। ব্র্যাকেটে ইজ অথবা ওয়াজ কখন বসে, যখন ব্র্যাকেটে বি থাকে। হ্যাঁ, তো দেখে বুঝতে হবে আমাদের। আর যদি আমরা সাবজেক্টের এই জায়গাতে এভরি যদি পেয়ে থাকি, তার সাথে স্টুডেন্ট লেখা থাকতে পারে, অন্য কিছু লেখা থাকতে, এভরিবডি লেখা থাকতে পারে, এগুলো যদি থাকে তা আমরা কি বলবো, যদি বি থাকে ব্র্যাকেটে তখন আমরা ইজ অথবা ওয়াজ বসাবো। যদি প্রেজেন্টের বাক্যটা হয়ে থাকে তাহলে ইজ বসাবো, পাস্টের বাক্যটা হয়ে থাকলে ওয়াজ বসাবো, মনে থাকবে। কারণ কি, এভরিবডি, এভরিওয়ান, ইজ, ওয়ান অফ দ্য, এগুলো সব সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার ভার্ব যেটা ইজ, এম, ওয়াজ, এগুলো বসবে। আর দেখেন যদি এরপর এভরিওয়ান, এভরিবডি, ঠিক আছে, এভরি, ইজ, ওয়ান অফ দ্য, এগুলোর পর যদি বি না থাকে, ব্র্যাকেটে যদি বি না থাকে, সরাসরি অন্য কোনো ভার্ব থাকে, তখন আমরা কি বসাবো, এগুলোর সাথে এস যুক্ত করে দিব, এগুলোর সাথে কি দিব, এস যুক্ত করে দিব, মনে থাকবে। ওকে, এবার এখানে দেখেন 10 নাম্বারটা, অ্যান্ড অর বাট। হ্যাঁ, এই কনজাংশনগুলো দেখেন অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত দুটি ক্লজ একই টেন্সের হয়, মানে দুইটা ধরেন একটা পুরো বাক্যের ভিতরে দুইটা অংশ আছে। হ্যাঁ, একটা পুরো বাক্যের ভিতরে দুইটা অংশ আছে এবং দুই অংশেই ভার্ব আছে এবং অবজেক্ট আছে। কি আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। অথবা ধরে নিলাম দুই অংশের মধ্যে ভার্ব আছে, মিনিমাম ভার্ব আছে, তাহলে আমরা সেটাকে
আলাদা আলাদা ক্লজ বলতে পারবো। ঠিক আছে? ক্লজটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি না, কারণ দরকার নাই এটা। আপনারা মনে রাখবেন অ্যান্ড অর বাট কি কাজে ব্যবহার হয়? ২ টা বাক্যকে একসাথে করার জন্য ব্যবহার হয়। সো অবশ্যই ২ টা বাক্য থাকা লাগবে, সেখানে কিন্তু অ্যান্ড অর বাট থাকে। হ্যাঁ? সো এই ক্ষেত্রে দেখেন, এই যে এক্সাম্পল হিসেবে হি মেক্স, কি বলেছি? এই যে হি লেখার পরে ড্যাশ মনে করেন ছিল, ড্যাশ থাকার পরে এখানে কি মেক আছে না? এই ব্র্যাকেটে মেক আছে, মেক আ রুল। তারপরে দেখেন অ্যান্ড, তারপরে দেখেন ব্র্যাকেটে, আচ্ছা এটা আমি এখান থেকে আমি এটাকে তুলেই দিই। হ্যাঁ, এখানে আমি ডট 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 দিয়ে রাখি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, এই দেখেন, তাহলে হি ড্যাশ মেক আ রুল অ্যান্ড গিভ পারমিশন। ওকে, সো এখানে ব্র্যাকেটে আছে কি গিভ, আর এখানে ব্র্যাকেটে আছে কি দেখেন মেক। তাহলে আমরা মনে রাখবো রুলসটা কি, অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত দুটি ক্লজ একই টেন্সে হয়, মানে দুটা বাক্য একই টেন্সেই হতে হবে। ওকে, বা একই টেন্সেই হবে। সো সেক্ষেত্রে আবার দেখেন এখানে স্ট্রাকচার বলছি সেম টেন্স প্লাস অ্যান্ড অর বাট প্লাস সেম টেন্স, মানে পরেরটাও একই টেন্স, এটাও একই টেন্স। তাহলে টেন্স কিসের চেঞ্জ হয়? ভার্বের চেঞ্জগুলো হয়, তাই না? তো এখানে দেখেন মেক আছে, তাহলে হি আছে, বলেন তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে মেক্স। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা উত্তর লিখলাম মেক্স। তারপরে দেখেন তাহলে এটা কেটে যাচ্ছে, এস দিয়ে দিলাম এবং এটাকে আমি নিচে আন্ডারলাইন করে দিলাম। হ্যাঁ, এবং এটাকে লাল করে দিলাম, তাতে করে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। ওকে, একটু হ্যাঁ। সো মেক্স আ রুল অ্যান্ড এখানে দেখেন ড্যাশ গিভ পারমিশন, এখানে গিভ আছে, তাহলে আমরা কি দেবো বলেন তো? এখানে যদি আমরা থার্ড পারসনের হিসেবে মেক্স করতে পারি, এস বাই এস যুক্ত করি, তাহলে এখানে আমরা কি করব? গিভ আছে, এখানে আমরা গিভস করে দিব। ওকে, সোজা বিষয়টা কিন্তু আমি সোজাভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এখানে গিভ আছে, আমরা কি করে দিব? গিভস করে দিব। দিয়ে আমি এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি এবং লাল করে দিচ্ছি যাতে বোঝা যায়। তাহলে আমাদের মনে থাকবে অ্যান্ড অর বাট যদি পাই, তাহলে দুই পাশের যে ভার্বগুলো থাকবে সেগুলোকে একই রকম করব। হ্যাঁ, একই রকম রুলসের আন্ডারে ফেলে দিব। হ্যাঁ, আচ্ছা এবার আসেন সাবজেক্ট, 11 নাম্বার রুল। সাবজেক্ট যখন নিজে কাজ করে না, তখন সাবজেক্ট যখন নিজে কাজ করে, মনে রাখবেন সাবজেক্ট থাকতে পারে একটা বাক্যে, তাই না? তো সেই সাবজেক্ট যদি নিজে কাজ না করে, সে অ্যাকশন নিতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব? তখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান বি, উইল বি, শ্যাল বি প্লাস ভি3 হয়। এতগুলো দেওয়ার কারণ কি? যদি সেটা প্রেজেন্টের হয়ে থাকে তাহলে অ্যাম, ইজ, আর ব্যবহার হবে, যদি সেটা পাস্টের হয়ে থাকে তাহলে ওয়াজ, আর ব্যবহার হবে, যদি সেটা ফিউচারের হয়ে থাকে তাহলে ক্যান বি, উইল বি, শ্যাল বি ব্যবহার হবে, এবং এরপরে কি দিব? ভি3 ব্যবহার করব। মনে থাকবে? সো এখানে একটু দেখি উদাহরণে, ইংলিশ ইজ, এই ধরেন স্পোকেনটা এখান থেকে আমি কেটে নিলাম, নিয়ে এখানে আমি ডট 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 দিয়ে দিলাম। এই যে দেখেন ইংলিশ ইজ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে দেখেন ইংলিশ, এটা কি একটা ল্যাঙ্গুয়েজ? তাহলে ইংলিশ বাংলাটা কি হচ্ছে? ইংলিশ ইজ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি কি সারা বিশ্বে কথা বলে, নাকি ইংরেজিতেই সারা বিশ্বে কথা বলা হয়? অবশ্যই ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়, ইংরেজি নিজে নিজে কথা বলতে পারে না। সো এখানে আপনি বুঝতে পারলেন যে সাবজেক্ট যখন নিজে কাজ করে না সেটা কিভাবে ঘটে। এই যে এরকম যখন সাবজেক্ট থাকবে যে নিজে আসলে কাজ করে না, কিন্তু ওকে সাবজেক্টের জায়গায় বসায় দেওয়া হয়েছে, সো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারবো যে এটা নিজে কাজ করছে না। সেক্ষেত্রে আমরা কি করব? এই যে দেখেন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা যখন থাকবে এরপরে আমরা কি দিব? যেই ভার্বটা থাকবে সেটা হলো ভি3 ফর্মটা বসিয়ে দিব। যেমন স্পিক আছে, ভি3 কি? স্পোকেন। উত্তরটা বুঝতে পেরেছেন? ভি3টা কি হবে? স্পোকেন। সো এই জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে যে এগুলা যদি আমরা একসাথে পাই তাহলে অবশ্যই সেগুলোর পরে আমরা ভি4 ব্যবহার করব। হ্যাঁ, তো এইটুকু আপনি মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, 2 থাকা সত্ত্বেও আমরা জানি ভি1 হয়, বাট এগুলোর ক্ষেত্রে ভি1 হবে না, এগুলোতে 2 থাকা সত্ত্বেও এই পাশে কি হবে? ভি4 হবে। তারপরে দেখেন এখানে উদাহরণস্বরূপ আমি এখানে বলেছি, দেখেন আই এম গোয়িং টু স্কুল উইথ এ ভিউ টু রিডিং ওয়েল, উইথ এ ভিউ টু রিডিং ওয়েল, এই যে দেখেন রিড আছে, এবং এখানে দেখেন উইথ এ ভিউ টু পুরোটা পেয়েছি, শুধু টু না কিন্তু পুরোটাই পেয়েছি। এই জন্য আমরা কি করব? রিডটাকে আইএনজি করে দিব, রিডিং। উড ইউ মাইন্ড ক্লোজিং ইট, এই যে দেখেন ক্লোজ, এটা ভার্ব। এই দেখেন মাইন্ড আছে না, এখানে এই যে দেখেন মাইন্ড উল্লেখ করেছি, যদি মাইন্ড থাকে তাহলে পরে কি হবে? আইনজি যুক্ত হবে, তাহলে কি? ক্লোজিং ইট। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা সুন্দর করে পড়ে নেবেন। দেখেন এই ক্লাসটা আপনাকে বারবার দেখা লাগতে পারে, দেখবেন, মনে রাখবেন এই যে কয়েকটা রুলস দিয়েছি এগুলাই আপনার 6, 7, 8 অনায়াসে কাভার করে ফেলবে ইনশাল্লাহ। দু একটা এদিক ওদিক হইতে পারে, বাট প্রায়গুলো আপনি এটা দিয়েই পেয়ে যাবেন। সো এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি যেখানেই প্রাইভেট পড়েন, যার কাছেই পড়েন, যেভাবেই পড়েন, এগুলো যদি আপনার মাথার মধ্যে থাকে সেইখানে যেয়েও কিন্তু আপনি অনেকটা হেল্প পাবেন, আপনি নিজে নিজে অনেক কিছুই করতে পারবেন। বেশি পড়ে লাভ নাই, গরুর মতো পড়ে কোনো লাভ নাই, আপনাকে বুঝে বুঝে পড়তে হবে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে। আন্দাজে পড়লেন, সেটা সারা জীবনে একবারও কাজে লাগলো না, এই পড়া দিয়ে কোনো লাভ নাই। মানে মানুষ দেখানো পড়া পড়ে খুব একটা সফলতা আপনি কিন্তু পারবেন না, ঠিক আছে? সো এমনভাবে পড়ুন যেটা আপনাকে কাজে দিবে, আপনাকে হেল্প করবে সত্যি সত্যি। সো এতটুকু পড়লেই আপনাদের হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। অবশ্যই কেমন লাগলো জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে করতে ভুলবেন না। লার্নিশনের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।